আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। আমি আমার কিছু লেকচার আছে কোয়ান্টাম সংখ্যার উপরে, তো ওইটা হচ্ছে বেসিক্যালি আমার এমনিতে ভিডিও করা ছিল। তো আজকে হচ্ছে আমার যেই শিটটা আছে ওই শিটটা থেকে আমি কোয়ান্টাম সংখ্যাটা বুঝাই দিব, যাতে করে অনেকেরই, এবং এই শিটটা হচ্ছে আমি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্কে আমরা দিয়ে দিব অথবা কমেন্টস সেকশনে দিয়ে দিব। তো আমি একটু কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। তার আগে আমি যদি একটু কথা বলি যে কোয়ান্টাম সংখ্যাটা আসলে কোন জায়গায় আছে, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট থাকে তাদের জন্য এটা খুব ইজি থাকে, বাট যারা হচ্ছে ফার্স্ট ইয়ার, একেবারে নতুন ফার্স্ট ইয়ার, তাদের জন্য একটু টাফ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কেমিস্ট্রি যে প্রথম পত্র আছে ইন্টারমিডিয়েটের, তো ওখানে হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমি একটু যদি একটু ইয়াতে যাই, চ্যাপ্টার হচ্ছে এখানে আমরা লিখি যে চ্যাপ্টার হচ্ছে 5টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর হচ্ছে পঞ্চম। তো এখানে আমাদের যে দ্বিতীয় যে অধ্যায়টা আছে, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা টপিকস আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো ওই কোয়ান্টাম সংখ্যা নিয়েই হচ্ছে গিয়ে আমার এই শীটটা করা আছে। তো কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কি, আমরা যেমন 9-10 কিছু জিনিস পড়ে আসছিলাম, লাইক আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছি, অথবা বোরের পরমাণু মডেল পড়ছি, আরও অনেকে হয়তো বা পুডিং মতবাদ পড়ে থাকতে পারি। তো এই যে মতবাদগুলো আসলে কিসের উপর ভিত্তি করে? এই মতবাদগুলা কিন্তু বেসিক্যালি মানে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল হচ্ছে একটা পরমাণু সম্বন্ধে সার্বিক একটা ধারণা। যেহেতু পরমাণু খালি চোখে দেখা যায় না, সেহেতু পরমাণু মধ্যে ইলেকট্রনটা কোথায় থাকে, প্রোটনটা কোথায় থাকে, ইলেকট্রন কি চুপ করে বসে থাকে না ঘোরাঘুরি করে, এই সার্বিক আলোচনাই হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ওকে। সো আমরা খুব দ্রুত বলার চেষ্টা করব, যেহেতু আমাদের এখানে, আমি একটু এই পাশে আসি, কোয়ান্টাম সংখ্যা। সো আমরা এখানে একটু আমার শীটের যে একেবারে প্রথমেই দেওয়া আছে যে প্রথম অধ্যায়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় অধ্যায়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তৃতীয় অধ্যায়ে কোন কোন বিষয় নিয়ে এই জিনিসগুলো আগে আমি দিয়েছি। এরপরে সরাসরি আমরা চলে আসছি আমাদের কোয়ান্টাম সংখ্যায়। তো কোয়ান্টাম সংখ্যার এখানে সংখ্যাটা দেওয়া আছে। আমি একেবারে বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, এত বেশি বাড়তি কথা আমি বলবো না, খুব দ্রুত বলার চেষ্টা করব। সো ভিডিও যদি পজ করে দেখো তাহলে তোমাদের জন্য একেবারে ইজিয়ার হবে। তো যেই সংখ্যা দ্বারা একটি পরমাণুর আকার, একটা পয়েন্ট পেলাম, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস আর কি ঘূর্ণন দিক, এই 4টা বিষয়, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস আর হচ্ছে ঘূর্ণন দিক প্রকাশ করে, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা এই 4টা, মানে এক ঢিলে আমরা 4 পাখি মারার চেষ্টা করব। এই 4টা বিষয়ের উপর ভিত্তি করেই হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ করা হয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, ম্যাগনেটিক, স্পিন, এতটুকু তোমরা খুব দ্রুত খাতার মধ্যে উঠায় ফেলবা। তাহলে আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ঘূর্ণন দিক, এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে আমার 4 প্রকার। ঠিক আছে, দেখো একেবারে ইজি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি আকার প্রকাশ করে, একে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই দুইটা জিনিস তোমার জানতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকার এবং এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকৃতি এবং ছোট হাতের এল দ্বারা, এটা হচ্ছে ছোট হাতের এল যে সেটা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। ত্রিমাত্রিক দিকবিন্যাস, এই জিনিসটা একটু বুঝতে আমাদের একটু টাইম লাগবে। এইটা হচ্ছে গিয়ে 4টার মধ্যে সবচেয়ে বেশি একটু কনসেপচুয়াল এবং বুঝার বিষয় আছে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন বলতে গেলেই কিন্তু এস চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এইবার আমরা যদি বিস্তারিত যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা দেখি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সংখ্যা দ্বারা একটি পরমাণুর আকার প্রকাশ করা হয়, তাকে কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। n = 1 হলে প্রথম শক্তি স্তর, একে কে শেল বলে, n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর। মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের এরকম, যেমন ধরো যে তোমার এই আমি একটা গোলা দিলাম, এটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর, এবং n = সেটা হচ্ছে 1। আবার আরেকটা গোলা দিলাম, সেটা হচ্ছে n = 2,
আবার আরো একটা গোলা দিলাম, এটা হচ্ছে n = 3। এই যে প্রথম যে n = 1 এটাকে কে শেল বলে, এল শেল বলে, এম শেল বলে। তো এই জিনিসটা কিন্তু আমরা 9 10 থেকে আমরা জানি, বাট যেটা জানি না সেইটা হচ্ছে আমাদের জানতে হবে। কি জানি না সেটা বলেন তো। আমি এখন সবাইকে একটা জিনিস প্রশ্ন করব, আমার এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে, সেটা হচ্ছে এই যে এখানে একটা গোল দিলাম, এই যে একটা গোল দিলাম, এরপর আরেকটা গোল দিলাম, আরেকটা গোল দিলাম, এই গোলটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এই গোলটা আসলে দেখতে কেমন। যেমন আমি যদি বলি যে গোল কি কি আছে, যেমন আমরা বলি গোল আলু, মানে আলু গোল, ফুটবল এটা হচ্ছে গোল, এরপরে মেয়েরা যে চুরি পরে এটাও কি গোল। তাহলে অ্যাকচুয়ালি আসলে এখানে কোন গোলটা বোঝানো হয়েছে, এই যে একটা গোল তার সার্কেল আঁকা হয়েছে, এইটা তুমি কোন জিনিসের সাথে কম্পেয়ার করবে। যে কম্পেয়ার শব্দটা বললাম এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে আমরা যখন একটা শব্দ বলি, লাইক আমি বললাম সিনাস পোগোটিয়া, এটা কি বুঝছি? এটা কিন্তু তেমন কিছু বুঝি নাই, বাট আমি যখন কম্পেয়ার করলাম যে এইটা হাতির মতো, তখন বললো সিনাস পোগোটিয়াটা হাতির মতো, যেহেতু আমি দেখি নাই। যেমন যারা কখনো বিমানে ওঠে নাই, যেমন আমি কখনো বিমানে উঠি নাই, সো বিমানের ভিতরে কি কি আছে না আছে সেটা আমি জানি না, বাট এখন তো ইজি, অথবা ইউটিউব চ্যানেল সার্চ করলে পেয়ে যাব। বাট কেউ বললো যে এই যে তুমি সামনে দেখতেছো এই জিনিসটার মতোই হচ্ছে বিমানটা, বা বিমানের সামনের যে অংশটা আছে এরকম থাকে, তখন আমি এটা বুঝলাম ও আচ্ছা এইটার মতোই ওইটা। সো আমি বলতেছি যে আমরা যদি কম্পেয়ার করে বলার চেষ্টা করি যে এই গোলটা আসলে অ্যাকচুয়ালি কেমন গোল, আবার এটার উপর আরেকটা গোল, মানে একটা গোলই থাকে নাকি এটার উপর আরো গোল থাকে, আরো গোল থাকে, আরো গোল থাকে, মানে একটার ভিতরে কি আরো অনেক গোল থাকে, তাহলে এই গোলটা আসলে কোন জায়গায় আছে, এক্স্যাক্টলি কোথায় আছে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু অনেকেই বুঝে না। আমি অনেক শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেছি, তারা অনেকে ইন্টারমিডিয়েট পাস করার পরেও তারা এক্স্যাক্টলি বলতে পারছে না। তাহলে আমার কথা হচ্ছে যে এই গোলটা আসলে কেমন গোল, আমি যদি কম্পেয়ার করি, এখন একটা কথা বললে তুমি বুঝে যাবা, সিদ্ধ ডিম। আচ্ছা সিদ্ধ ডিমটা দেখতে কেমন? সিদ্ধ ডিমটা কিন্তু ভিতরে কুসুমটা কিন্তু নিরেট একদম ভরাট থাকে, এরপরে উপরে সাদা অংশটা এরকম ভরাট থাকে, আবার এটার উপরে যে শক্ত সাদা অংশটা আছে ওইটাও কিন্তু এরকম চারদিকে গোলাকৃতি ভাবে থাকে। ঠিক আছে, তাহলে আমি মনে হয় যে বুঝাইতে পারছি। আরো একটা এক্সাম্পল আমি বলতে পারি, কলা গাছের যেরকম একটা খোলস থাকে, এরপরে আরেকটা খোলস, লাইক এরকমই আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে n = 1, n = 2, n = 3 এবং k l m শেল এটা আমরা বুঝলাম, বাট যে জিনিসটা আমাদের কনসেপ্টে হয়তো বা ছিল না সেটা আমি এখানে বলে দিলাম। ওকে, তো নেক্সট ইয়াতে আমি চলে যাই, সেটা হচ্ছে আমাদের এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটু দাগ দিয়ে ফেলছি। সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি প্রকাশ করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি ছিল? আকার। আমি কিন্তু এখানে একটা প্রশ্ন করব, আকার এবং আকৃতির মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কি? ঠিক আছে, তাহলে আকার এবং আকৃতি, যেমন আমি বললাম ওইটার আকার এমন, ওইটার আকৃতি এমন, আপনি কি বুঝলেন আসলে? মানে আকার বলতে আসলে কি বোঝা যায়, আকৃতি বলতে আসলে কি বোঝা যায়, সেটা আমরা নেক্সটে দেখতেছি। তো তার আগে আমরা সংখ্যাটা দেখলাম। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, এইটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। n = 1 হলে এল এর মান কি হবে? 0, n = 2 হলে এল এর মান কি হবে? 0 1। আচ্ছা আমি একটু বোর্ডে যাই, তাহলে আমার জন্য এটা ইজি হবে, লাইক ওকে আমি একটু বোর্ডে যাই। আচ্ছা এখানে একটু দেখি, আচ্ছা এখানে দেখা যায় ইরেজার দিয়ে, ওকে একটু বোঝাই যে শর্তটা কি। শর্তটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটা খেয়াল করতে হবে, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n = যদি 1 হয় তাহলে l এর মান কি? খেয়াল করো, আমি যে এখানে 1 লিখছি, এই 1টা নিয়ে এখানে বসাও, n এর যদি বসাও 1 - 1 তাহলে হবে 0। তাহলে 0 থেকে 0 মানে কি? আসলে 0 থেকে 0 মানে আসলে 0, তাহলে এখানে l এর মান কি হবে? 0। যেমন আমি বললাম তুমি এই রুম থেকে এই রুমে দৌড় দাও, তাহলে কোন রুমে যাবা? ডেফিনেটলি এই রুমে, তাই না? ওকে, n = যদি 2 হয় তাহলে l এর মান কি হবে? l এর মান হবে 0 1। কি হবে? 0 1। কেন 0 1 হবে? খেয়াল করো, আমরা যদি 2টা নিয়ে এখানে বসাই, লাইক আমরা 2টা নিয়ে যদি এখানে বসাই, এখানে যদি 2টা বসাই 2 - 1
তাহলে দ্যাট ইজ 1, 0 থেকে 1, তাহলে 0 থেকে 1, তার মানে 0 হবে 1 হবে। স্টার্টিং পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট দুইটাই কিন্তু হবে, মাঝখানে যদি থাকে তারাও হবে, অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এখানে l এর মান 0 1, ঠিক আছে। n = যদি 3 হয় তাহলে কি হবে বলো তো সবাই? অবশ্যই কি হবে? l এর মান 0 1 2। একটা কমন সেন্সও খাটানো যায় যে 3 হইলে 2 পর্যন্ত হবে, 4 হইলে 3 পর্যন্ত হবে, 5 হইলে 4 পর্যন্ত হবে 0 থেকে, ঠিক আছে। এক কম হবে, তার মানে 3টা যদি এখানে বসাই, 3 যদি এখানে বসাই তাহলে আমার কি হবে? 3 - 1 দ্যাট ইজ 2, 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 মাঝখানে আবার কি আছে? 1। তাহলে ব্যাপারটা এরকম, আমরা অনেক সময় পরীক্ষার হলে বলি যে যার রুল হচ্ছে 112 থেকে 125 তারা হচ্ছে এই রুমে বলবা। তাহলে যার রুল 112 সেও এই রুমে, যার রুল 125 সেও এই রুমে, ঠিক আছে। এখন যদি হিরো আলম এসে বলে যে আমার রুল তো 115, আমার তো রুলই নাই এখানে, আর পরীক্ষাই দিব না, তাহলে কি হবে? হবে না, কারণ স্টার্টিং পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেটা হবে, মাঝখানে যারা আছে তারাও কি হবে। আমার মনে হয় বুঝাইতে পারছি। তারপর যদি না বুঝো ভিডিওটা 2-1 বার পজ করে দেখবা, ইনশাআল্লাহ বুঝে যাবা। তাহলে এই এতটুকু আমরা কিন্তু বুঝছি, তাহলে আমরা কি বুঝি নাই সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। n = যদি তোমার কি হয় 4 হয়, l এর মান কি হবে? 0 1 2 3, এই হচ্ছে আমার l এর মান। একটু ভালো করে খেয়াল করো, n হচ্ছে গিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং l এর মান 0 হলে সেটাকে s হিসেবে চিহ্নিত করো, 1 হলে সেটা p হিসেবে, 2 হলে সেটা d হিসেবে, 3 হলে সেটা f হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে s মানে হচ্ছে শার্প, প্রিন্সিপাল, ডিভিয়েশন আর হচ্ছে ফান্ডামেন্টাল। তো আমরা এটা শীটের মধ্যে চলে যাই। তো এতটুকু বোঝা গেছে, তো আমরা একটু শীটে যাই, দেখি আমাদের শীটের মধ্যে কি আছে। ওকে, সো এখানে দেখো যে আমি যে কথাগুলো বলছি সেটা ব্যাখ্যা করা আছে। যেহেতু শীটটা তোমাদেরকে দিয়ে দিব, সেহেতু শীটটা থেকেও তোমরা জিনিসটা ফলো করতে পারবা। কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যেন কোনো ধরনের কোনো অ্যাঙ্গেলে প্রবলেম না আসে, সেই ব্যাপারটাই আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, l এর মান যদি 0 হয় তাহলে s হিসেবে চিহ্নিত করে, এটা পূর্ণরূপে শার্প, এবং l এর মান 1 হলে p, প্রিন্সিপাল, ডিভিশন, ফান্ডামেন্টাল, ঠিক আছে। অনেক সময় প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে প্রধান কি বলে p দ্বারা নিচের কোনটি বোঝায়, প্রিন্সিপাল, হ্যাঁ, তারপরে হচ্ছে পাইনাপল নাকি অন্য কিছু। ওকে, আচ্ছা, এখানে আমি লাস্টে যেটা আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করছি, যে আকার বলতে কোনো কিছু টোটাল সাইজ, আকৃতি মানে কোনো কিছু দেখতে কেমন, এটা আমার নিজস্ব ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে টোটাল সাইজ মানে হচ্ছে যেমন এইটার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল সাইজটা হচ্ছে আকার। আকৃতি মানে এটা দেখতে কেমন আসে, ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, ট্রাপিজিয়াম, বৃত্তাকার নাকি কেমন, স্ট্রেট লাইন, রাইট। হ্যাঁ, যে আমরা কিন্তু এখানে স্ট্রেট লাইনে দেখতেছি, দূর থেকে যদি দেখে তাহলে এটার ভিউটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা দেখা যাবে, ঠিক আছে। যেমন আমাদের এই যে স্মার্ট বোর্ডটা যদি আমি দেখাই, স্মার্ট বোর্ডটা এখানে হচ্ছে গিয়ে মোটামুটি 4 কোণার চা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা আয়তাকার। ওকে, এটা হচ্ছে আকৃতি, বাট এটা এই মাথা থেকে ওই মাথা মতো এটা হচ্ছে আকার। আমার মাথা থেকে পা পর্যন্ত এটা হচ্ছে আকার, আমার চেহারাটা কেমন দেখতে সেটা হচ্ছে আকৃতি। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটে চলে যাই। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এইটা হচ্ছে সবচেয়ে কনসেপচুয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কি? ম্যাগনেট, এই যে ম্যাগনেটটা আসলে কি? আমরা যে বলি ম্যাগনেটটা আসলে কি? ম্যাগনেট মানে চুম্বক না? আসলে তাহলে চুম্বকটা আসলে কোথা থেকে? এই চুম্বকটা কোথা থেকে তৈরি হলো? ম্যাগনেটটা কোথা থেকে তৈরি হলো? তাহলে আমাদের এই কনসেপ্টটা বুঝতে গেলে আমাদের একটু বোর্ডে যেতে হবে। আমরা চলে যাই একটু বোর্ডে। ওকে, আচ্ছা, তাহলে একটু দেখেন, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, আমরা ম্যাগনেট, আমরা বলি চার্জ কি হতে পারে? পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ কি? যেটাকে আমরা ইলেকট্রন বলি। তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। ওকে, তো চার্জ যখন স্থির থাকে, স্থির মানে কি? চুপ করে বসে রয়েছে। তার আগে বলো তো তড়িৎ কি জিনিস? অনেকে এই কথাটা অ্যান্সারটা দিতে পারে না প্রপারলি। অনেকে যখন জিজ্ঞেস করি যে তড়িৎ কি জিনিস, বলে কারেন্ট। কারেন্ট মানে কি? বলে বিদ্যুৎ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাউ অ্যান্ড কদু? লাউ আর কদু তো একই জিনিস, ঠিক আছে। তো এখানে তড়িৎ, বিদ্যুৎ অথবা কারেন্ট সবগুলো হচ্ছে একটা সমার্থক বা ইংরেজি শব্দ। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে তড়িৎ অ্যাকচুয়ালি কি? তড়িৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের কি? প্রবাহ।
এটা মনে থাকবে? অবশ্যই মনে রাখতে হবে ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, ইলেকট্রনের প্রবাহ এই জিনিসটা কি একটু রিয়েলাইজেশন করেন তো। ইলেকট্রন প্রবাহ মানে একটা তারের ভিতর দিয়ে ইলেকট্রন যাবে, কি যাবে? ইলেকট্রন যাবে, তারের ভিতর দিয়ে ইলেকট্রন যাবে। এই যাওয়ার সময় হচ্ছে গিয়ে, তবে যেহেতু এটা ফিজিক্সের ক্লাস না, ফিজিক্সে আরও ইলাবোরেট অনেক কিছু বুঝবেন, আমরা এখানে যেটা বুঝতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করি। সেইটা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখব যে ইলেকট্রন হচ্ছে একটা চার্জ এবং ডেফিনেটলি এটা নেগেটিভ চার্জ। একটা চার্জ যখন চুপ করে বসে থাকে তাহলে আমরা বলবো চার্জ স্থির, মানে ইলেকট্রন স্থির। চার্জ মানে ইলেকট্রন স্থির থাকে তার চতুর্পাশে। লাইক ধরেন যে এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, তাহলে এই চতুর্পাশে নির্দিষ্ট জায়গা জুড়ে একটা ক্ষেত্র থাকবে। এই ক্ষেত্রের নামটাই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। যেমন একটা প্লাস কিউ চার্জ, আমি যদি এখানে মাইনাস কিউ চার্জ এখানে আসে তাহলে এই পয়েন্ট থেকে একটা আকর্ষণ ফিল হবে। যদি একটা পজিটিভ চার্জ আসে তাহলে এই পয়েন্ট থেকে একটা বিকর্ষণ ফিল হবে। যেহেতু এটা পজিটিভ পরস্পরকে সিমিলার যেই পার্টিকেল আছে ওটা পরস্পরকে রিপেল করে, তাহলে এখানেও রিপেল করবে, ঠিক আছে, বা বিকর্ষণ করবে। তাহলে চার্জ স্থির থাকলে সেটা কি হবে? সেটা হবে তার চতুর্পাশে তড়িৎ ক্ষেত্র থাকবে। কি থাকবে? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলি। তাহলে একটা চার্জ যখন স্থির থাকে, সেটা পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, তার চতুর্পাশে একটা ক্ষেত্র থাকে। যেমন আমরা অনেক সময় বলি যে এলাকার যদি কোনো পাওয়ারফুল ম্যান থাকে তাহলে তার একটা প্রভাব থাকে। এই পাওয়ারটা কি? তার একটা নির্দিষ্ট জায়গা জোড়া থাকে। সে যদি যে এলাকায় আছে ওই এলাকায় তার আছে, এবং সে যদি বাংলাদেশে থাকে বাংলাদেশে এই পাওয়ারটা আছে। এখন যদি বলি উগান্ডায় তার এই পাওয়ার আছে কিনা, না, ডেফিনেটলি এই পাওয়ার কিন্তু উগান্ডায় তার নাই। তার মানে পাওয়ারটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে চার্জ স্থির, মানে ইলেকট্রন যদি স্থির থাকে তাহলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র। এখন ইলেকট্রন দৌড় দিছে, ইলেকট্রন কি করছে? দৌড় দিছে মানে তারের ভিতর দিয়ে যাচ্ছে। ভাই আমি একদম সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি, এইটু বুঝি যে চার্জ হচ্ছে কি গতিশীল, এত কঠিন কিছু না। চার্জ গতিশীল, তাহলে চার্জ যদি গতিশীল হয় তাহলে কি হবে? তাহলে তড়িৎ ক্ষেত্র তো আগে আসেই, তড়িৎ ক্ষেত্র প্লাস হচ্ছে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্লাস হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে চার্জ যদি স্থির, ইলেকট্রন স্থির, তাহলে চতুর্পাশে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র। এখন চার্জ গতিশীল, ইলেকট্রন দৌড় দিচ্ছে, তাহলে কি হবে? তড়িৎ ক্ষেত্র তো থাকবেই, পাশাপাশি আর একটা ক্ষেত্র যুক্ত হবে, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র। এইটা আমরা 19 একটা প্রমাণ দেখছিলাম। সেটা এরকম একটা সলিনয়েড, এই সলিনয়েডের কি আছে? ভিতরে একটা লোহা রাখা হয়েছে। লোহাটা লাইক এরকম, আমি এরকম ফাঁকা জায়গায় এরকম রাখলাম, আমি কিন্তু টাচ করি নাই, ঠিক আছে। তাহলে আমি এই যে এটা একটা স্প্রিং এর ঠিক মাঝ বরাবর হচ্ছে গিয়ে একটা লোহা রাখা হয়েছে। এই লোহাটা যে রাখা হয়েছে এটা কিন্তু স্প্রিং এর সাথে টাচ করে নাই, তো ভালো বুঝে টাচ করে নাই, ওকে। সো এখানে যদি আমি ইলেকট্রন পাস করাই, ইলেকট্রন যদি এদিক দিয়ে পাস হয়, পাস হইতে যাবে, দেন যতক্ষণ পাস হবে ততক্ষণ এই যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটা ভুল বললাম, এই লোহাটা হয়ে যাবে ম্যাগনেট, লোহা হয়ে যাবে ম্যাগনেট, ঠিক আছে। তাহলে আমি যে যতক্ষণ ইলেকট্রন পাস করাবো ততক্ষণ হচ্ছে কি লোহাটা কি হয়ে যাবে? লোহাটা হবে ম্যাগনেট হয়ে যাবে। আবার ইলেকট্রন পাস যদি বন্ধ করে দেয় তাহলে এই লোহাটা স্বাভাবিক লোহায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি যে ইলেকট্রন যখন চুপ করে বসে থাকে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রন যখন দৌড় দেয় তখন তড়িৎ ক্ষেত্র তো থাকবেই, পাশাপাশি আরো একটা ক্ষেত্র যুক্ত হবে, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাহলে আমরা আমাদের শিটে চলে যাই। শিটে যদি চলে যাই তাহলে এখানে একটু দেখাই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এখানে একটা ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে, একে এম দ্বারা প্রকাশ করা হয়, এল এর মান। এইটা কন্ডিশনটা আমার মনে রাখতে হবে, এল এর মান 0 থেকে প্লাস এল পর্যন্ত। আমাকে আবার বোর্ডে চলে যেতে হবে, তার আগে আমরা এই জিনিসটা বুঝে নেই যে দশম শ্রেণীতে অনেক কথা বলা আছে। তো চার্জ স্থির সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, চার্জ গতিশীল চলমান তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। এরপরে এখানে অনেক কিছু বোঝানো হয়েছে। এখন আমরা যদি আবার বোর্ডে চলে যাই, আমাদের বোর্ডে চলে যাই, ঠিক আছে। বোর্ডের মধ্যে এখানে বোঝানোর চেষ্টা করব আমি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমরা যে এখানে পরমাণু যে আঁকি এরকম গোলা গোলা করে মানে ইলেকট্রন গুলা দিয়ে দেয় এখানে, এই ইলেকট্রন কি মনে হয়? ইলেকট্রন কি এখানে থাকে? ইলেকট্রন কি চুপ করে বসে থাকে? ইলেকট্রন কি চুপ করে বসে থাকার জিনিস? নো।
ইলেকট্রন সুযোগ পাইলেই সে কেউ যদি টেম্পারেচার দেয়, কেউ যদি ঘষা দেয়, কেউ যদি তাকে একটু এদিক সেদিক করে, তাইলেই কিন্তু সে ইলেকট্রনগুলা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। ঠিক আছে? তো এখন ইলেকট্রন যেহেতু ছোটাছুটি করে, তার মানে পরমাণুর ভিতরে ইলেকট্রন কিন্তু প্রতিনিয়ত কি করতে থাকে? ঘুরতে থাকে। আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা পড়ব, ডি ব্রগলির সমীকরণ পড়ব, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ পড়ব। এই সবগুলা ইকুয়েশন দিয়ে এক একটা জিনিস বোঝানো হয়। ইলেকট্রন আসলে চুপ করে বসে থাকে না, তার অবস্থান, তার গতিবেগ, এই জিনিসগুলো নির্ণয় করার ক্ষেত্রেও এই যে নীতিগুলো আছে বা এই সমীকরণগুলা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তখন আমরা ওটা দেখবো, হোয়াট এভার। বাট এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি আমি, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ইলেকট্রন চুপ করে বসে থাকে, প্রতিনিয়ত কি করতে থাকে? ঘুরতে থাকে, ডানে বামে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। তাহলে যেহেতু ইলেকট্রন ঘুরে, তাহলে পরমাণুর ভিতরে কয়টা ক্ষেত্র থাকবে? দুইটা ক্ষেত্র। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পরমাণুর ভিতরে দুইটা ক্ষেত্র কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে ওই যে দুইটা ক্ষেত্র তৈরি হচ্ছে, যার কারণে পরমাণুর ভিতরে একটা ত্রিমাত্রিক দিকবিন্যাস তৈরি হচ্ছে। ওই যে ত্রিমাত্রিক দিকবিন্যাস তৈরি হচ্ছে, হ্যাঁ, ওই জিনিসটাকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার অবতারণা করা হয়, সেটাকেই বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সো এখানে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে, আমরা যে জিনিসটা দেখব যে কন্ডিশনটা হচ্ছে 0 থেকে +-L পর্যন্ত। আসলে কেউ যদি মনে করে যে আমি এত কিছু বুঝবো না, এত কিছু বোঝার দরকার নাই, ঠিক আছে, তাহলে একটা ফোন আসছে। ওকে, আচ্ছা, ওকে। তো এখানে আমরা যদি মনে করি যে এত কিছু আমার বোঝার দরকার নাই, আমরা বেসিক জিনিসটা বুঝবো, তাহলে এতক্ষণ যে স্থির তড়িৎ বা চলতড়িৎ বা হচ্ছে গিয়ে ইলেকট্রন চুপ করে বসে থাকলে কি হবে, চলমান থাকলে কি হবে, এত কিছু না বুঝলেও হবে। বাট এইটা বুঝতে হবে যে তার শর্তটা হচ্ছে 0 থেকে +-L পর্যন্ত, 0 থেকে +-L পর্যন্ত। তাহলে আমরা এই জিনিসটা একটু বুঝি। n = যখন 1 হয়েছে, L এর মান কি হয়েছে? 0 হয়েছে। তখন m এর মান কি হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, m এর মান কি হবে? এইটা কিন্তু অনেকে ভুল করে, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে L এর মান 0, L এর মান 0 হইলে m এর মানও কি হবে? 0 হবে। কেমনে 0 হবে? এই 0টা নিয়ে এখানে বসান, L এর মানের উপরে m এর মান ডিপেন্ড করে। তাহলে 0টা যদি এখানে বসান, তাহলে 0 +-0, 0 থেকে +-0, 0 থেকে +-0 মানে কি? 0-র আগে +- থাকা না থাকা একই কথা। তার মানে হবে কি? 0 থেকে 0, তার মানে 0ই হবে। m এর মান কি হবে? 0 হবে। n = যদি 2 হয়, L এর মান কি হবে? 0, 1, 0, 1। আমরা একটু নিচে লিখলাম, 0, 1 হবে। আচ্ছা, m এর মান কি হবে? দেখেন, m এর মান 0 হবে, এই 0-র জন্য 0 হবে, এই 1 এর জন্য আবার 0 থেকে শুরু হবে। এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি আবার গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করতেছি। এই 1টার জন্য আবার 0 থেকে +-L পর্যন্ত হবে। তার মানে এই 1টা নিয়ে এখানে বসান, এই 1টা নিয়ে যদি এখানে আমি বসাই, তাহলে যেটা হবে যে +-0 থেকে +-1 পর্যন্ত। তাহলে 0 থেকে +-1 মানে হচ্ছে গিয়ে 0 হবে, +-1। আমি আসলে স্টুডেন্টরা কোন জায়গাটা ভুল করে, সেই ভুল জায়গাটা কিন্তু আমি ধরাই দিব অবশ্যই। তাহলে এখানে খেয়াল করেন, 0-র জন্য আমার 0 আসছে, 1 এর জন্য আবার 0 থেকে স্টার্ট হবে +-L পর্যন্ত। তো যেহেতু 1 আছে, তাহলে +-1 পর্যন্ত। n = যদি 3 হয়, তাহলে L এর মান কি হবে? 0, 1, 2। নিচে লিখবো, অবশ্যই সবাইকে আমি বলবো, অবশ্যই আমরা নিচে লিখবো। যদি পাশাপাশি লেখেন ভুল হবে কোথায় আমি সেটাও ধরাই দিচ্ছি। এটা বোঝানোর শেষ করে নেই আগে। তাহলে এই 0 হইলে এটা 0 হবে, 1 হইলে সেটা হবে কি হবে? 0 +-1। 2 হইলে কি হবে? 2 হইলে ওই যে এখানে +- আমরা এখানে এটা বসাই যে 0 থেকে +-2 পর্যন্ত। তাহলে 0 থেকে +-2 মানে কি? 0 থেকে +-2 একটু বুঝি ভালো করে। 0 থেকে +-2 মানে মাঝখানে আবার কি আছে? +-1 আছে, +-1, +-2। তাহলে আমার যখন 2 বলবে, মানে L এর প্রত্যেকটা, কথাটা হবে এরকম, L এর প্রত্যেকটা মানের জন্য m এর মান হবে 0 থেকে +-L পর্যন্ত। দ্যাট মিনস 0-র জন্য আমার 0 আসছে, 1 এর জন্য আবার 0 থেকে শুরু হবে, 2 এর জন্য আবার 0 থেকে শুরু হবে। আবার যদি n = 4 হয়, L এর মান কি হবে? 0, 1, 2, 3। তাহলে এখানে 0-র জন্য আমার কি হবে? m এর মান 0 হবে। 1 এর জন্য কি হবে? আমি আচ্ছা আরেকটা পেজ নেই। n = যখন 4 হবে, তখন L এর মান কি হবে? 0, 1, 2, 3।
ঠিক আছে। m এর মান কি হবে খেয়াল করেন একটু, 0 এর জন্য 0 হয়েছে, 1 এর জন্য 0 প্লাস মাইনাস 1, এই 2 এর জন্য আবার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, আর 3 এর জন্য কি হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। ঠিক আছে, তাহলে এই যে আমার এখানে দেখা যাচ্ছে যে আমার এই যে 3 এর জন্য 0 থেকে স্টার্ট হয়ে প্লাস মাইনাস 3 পর্যন্ত, এইটা কিন্তু ভালো করে। তাহলে ভুলটা করে কোথায়, ভুলটা করে কোথায় আমি একটু ধরাই দেই। যেমন ধরো যে পরীক্ষায় আসলো, এখানে আরো কয়েকটা জিনিস আমি বলবো, আচ্ছা ওইটা বলে নেই, এটা মানে বেটার হয়। সেটা হচ্ছে এখানে খেয়াল করি একটা জিনিস, এই যে n, এইটা আসলে কি, এই nটাকে বলা হয় অরবিট। কি বলা হয়? অরবিট। অরবিট আমি জানি অনেকে বুঝে না, অনেক শিক্ষার্থী আছে হয়তো বা ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট তারা বুঝে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলো বুঝে না। এল এর মানগুলো কি, এটাকে অরবিটাল, এটা কি অরবিটাল। ঠিক আছে, আর এই জিনিসগুলোকে কি বলবো, এই জিনিসগুলোকে বলা হয় অরবিটাল। ঠিক আছে, তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এইটাকে বললাম অরবিট। অরবিট মানে আসলে কি, অরবিট মানে হচ্ছে জায়গা। একটু ভালো করে বুঝেন, এই জায়গা, জায়গা মানে কি, জায়গা মানে স্থান। স্থান মানে কি, ওই জায়গায় কিছু একটা আছে। ঠিক আছে, যেমন আমি এই মার্কারটা কোথাও রাখবো, যেমন আমি কোনো একটা চেয়ারে বসলাম, তাহলে ওই চেয়ারটা আমি দখল করছি, এখন অন্য কেউ যদি আসে তাহলে আমাকে উঠতে হবে, আমাকে সরতে হবে, তাহলে ও ওই জায়গাটা কেউ বসতে পারবে। তাহলে অরবিট মানে একটা জায়গা, এবং জায়গাটা বড়, জায়গাটা কি বড় একটা জায়গা। ঠিক আছে, আচ্ছা অরবিটাল মানে কি, এই অরবিটের ভিতরে আরো একটা জায়গা, সেটা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, অরবিটাল মানেও কি জায়গা, বাট ওই জায়গার মধ্যে পার্থক্য হচ্ছে একটা বড় জায়গা একটা ছোট জায়গা। অরবিটাল মানেও জায়গা। তাহলে খেয়াল করি জিনিসটা, আমি যদি বলি আমি হচ্ছে ঢাকায় আছি, তাহলে আমি বলবো ঢাকায় আছি। এখন কেউ বললো যে না আমি কি বলে ইয়াতে আছি, বাংলাদেশে আছি। ঠিক আছে, তাহলে বাংলাদেশটা ঢাকার চেয়ে বড়। ঠিক আছে, তাহলে যে ঢাকায় আছে সেও যে এইটার মধ্যে আছে ওখানে জায়গা, মানে ঢাকা একটা জায়গা, আবার বাংলাদেশটা কি জায়গা, বা দুই জায়গার মধ্যে পার্থক্য কি, বড় জায়গা ছোট জায়গা। আবার কেউ বললো না আমি পৃথিবীতে আছি, তাহলে পৃথিবীটা কি আরো বড় জায়গা। তাহলে ব্যাপারটা বুঝাইতে পারছি, ব্যাপারটা হচ্ছে n, আমরা যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা বলবো এটা হচ্ছে বড় জায়গা, মানে ওই সহকারী কোয়ান্টাম সংখ্যার চেয়ে। তাহলে এই বড় জায়গার ভিতরে ছোট একটা জায়গা, যেমন আমরা বলি অমুক জায়গায় সন্ত্রাসী আছে, তো অমুক জায়গা মানে আমি বললাম যে এই ইয়াতে কি বলে মুন্সিগঞ্জের অমুক জায়গায় মুন্সিগঞ্জের সন্ত্রাসী আছে, তাহলে মুন্সিগঞ্জ আগে সিলেক্ট করলাম, মুন্সিগঞ্জের অমুক জায়গায় হচ্ছে গিয়ে এক্স জায়গায় হচ্ছে সন্ত্রাসী আছে। এক্স এর জায়গায় একটা যদি থানার নাম বলি, হ্যাঁ, বা যদি কোনো একটা গ্রামের নাম বলি, তাহলে কিন্তু ওই গ্রামে তো পুরো জায়গাটায় হয়তো বা সন্ত্রাসী নাই, নিজস্ব একটা বাড়িতে আছে, তাহলে ওই বাড়িটা হচ্ছে আমাদের এম। ওকে, সো আমি যদি আরো একটু মজা করে বলি, ধরো যে আলাদিন কি করতে যাচ্ছে, যে চেরাগ খুঁজতে যাচ্ছে, তাহলে প্রথমে কি করলো, প্রথমে একটা জায়গা সিলেক্ট করলো, এই জায়গাটার মধ্যেই গুহা আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এন। আবার আরেকটা গুহা পাইলো, সেই গুহাটা হচ্ছে এল, এই গুহার ভিতরে আরো একটা গুহা পাইলো, সেটা হচ্ছে এম। তাহলে এম এর মধ্যে বেসিক্যালি ইলেকট্রনটা থাকে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আমি বুঝাইতে পারছি। ওকে, ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটু শীটে চলে যাই, তাহলে আমাদের আরো একটু সহজ হবে। এখানে একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে যে এস এর আকৃতি আছে, এই যে এস হচ্ছে শার্প, প্রিন্সিপাল, ডিভিশন, ফান্ডামেন্টাল। আচ্ছা এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের এই যে এস এর আকৃতি হচ্ছে গিয়ে গোলাকৃতির। এই যে এস এর আকৃতি কি গোলাকৃতি, গোলাকৃতি মানে এরকম গোল, আর পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই যে দুই চশমার মতো আর কি, এটা একটা লুপ, এটা একটা লুপ হচ্ছে দুইটা। ঠিক আছে, আর ডি এর আকৃতি ডাবল ডাম্বেল, এফ এর আকৃতি আরো বেশি জটিল। তা আমরা মোটামুটি এস এবং পি এর আকৃতিটা মনে রাখার চেষ্টা করব। আমি যদি একটু আমাদের বোর্ডে চলে যাই, তাহলে এখানে দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে যে পি এর আকৃতি, তাহলে পি এর আবার মানে তিনটা অক্ষ আছে, পি এক্স, পি ওয়াই আর হচ্ছে পি জেড। ঠিক আছে, আমি যখন বলবো পি এক্স, তখন এক্স অক্ষ বরাবর ডাম্বেলটা থাকবে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এই হচ্ছে ডাম্বেল। আমি যখন পি ওয়াই বলবো, তখন ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল থাকবে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই। আর যখন পি জেড বলবো,
তখন জেড অক্ষ বরাবর ডাম্বেলটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে আমাদের এই যে ডাম্বেলগুলো এইভাবে কি করতে হবে, ড্র করতে হবে খাতার মধ্যে। বা এখানে দেখেন আমরা হচ্ছে গিয়ে এই যে n = 1 হলে l এর মান কি হবে 0, m এর মান 0 হবে, l এর মান 2 হলে 0 1, m এর মান 0 + 1। আচ্ছা, আমরা তাহলে ভুলটা করি কোথায়? ভুলটা করি হচ্ছে, ধরো যে n = কেউ বললো যে 3, তাহলে 3 এর জন্য l এর মান m এর মান লিখো। তাহলে l এর মান কি লিখবো 0 1 2 এই। এখন m এর মান অনেকে লিখে 0 ± 1 ± 2। খেয়াল করে জিনিসটা, আমরা যখন n = 3 এর জন্য m এর মান কি লিখলাম 0 ± 1 ± 2। এই ভুলটাই সবাই করে। সবাই একটু নোট আউট করেন ভুলটা কোথায় করেন। এই ভুলটাই সবাই করে 0 ± 1 ± 2। এখন আমি যদি এইভাবে লিখতে দেই বা এইভাবে কেউ যদি লিখে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে n = 3 এর জন্য 3 × 9টা অরবিটাল আসতে হবে। 9টা অরবিটাল, m এর 9টা মান আসতে হবে। এখানে মান কয়টা আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা আসছে। তাহলে কি হইলো? এখানে দেখেন আমি জিনিসটা বুঝাইছি। n = 3 এর জন্য 0 আসছে, 0 ± 1। এখানে 0 ± 1 ± 2। 2 এর জন্য আবার 0 থেকে স্টার্ট হয়েছে। আমি যদি এইভাবে লিখতাম n = 3 এর জন্য, হ্যাঁ n আবার লিখি n = 4 এর জন্য, দেখে n = 4 এর জন্য আমরা লিখলাম l এর মান 0 1 2 3। ঠিক আছে, m এর মান কি লেখে 0 ± 1 ± 2 ± 3। এটা কিন্তু 100% ভুল। এইটা একটু ভালো করে খেয়াল করি। তাহলে এখানে আমার অরবিটাল কয়টা আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা 6টা 7টা আসছে। বাট আমার এখানে যেহেতু 4, তাহলে 4 4 16টা এখানে আসতে হবে। দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। তাহলে এই 16টা যদি না হয় তাহলে কিন্তু হিসেব মিলানো কঠিন হবে। ঠিক আছে, পরবর্তীতে ইলেকট্রন সংখ্যা আরো কমে যাবে অরবিটাল সংখ্যার উপরে। কারণ m এর প্রত্যেকটা মান মানে একটা ঘর, এবং একটা ঘরে 2টা করে ইলেকট্রন থাকবে। তাহলে আমি যে কথাটা বললাম এই কথাটা সবাই লিখে রাখেন। সেটা হচ্ছে m এর প্রতিটি মান মানে, m এর প্রতিটি মান মানে এই যে m এর 0, এই 0 মানে একটা ঘর। এই 0 মানে কি? এই যে m এর 0, এই 0 মানে একটা ঘর। এই 0 মানে কি? একটা ঘর। এবং এই 0 মানে একটা ঘর, হ্যাঁ এই +1 মানে একটা ঘর, এই -1 মানে একটা ঘর। মানে প্রত্যেকটা মান মানে একটা ঘর, একটা ঘর। এই যে এরকম একটা ঘর, এই ঘরে 2টা ইলেকট্রন থাকতে পারবে। কয়টা থাকবে? 2টা। তাহলে একটা যদি প্লাস হাফ হয় আর একটা মাইনাস হাফ হবে, একটা প্লাস হাফ হলে আর একটা মাইনাস হাফ হবে, একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। যেহেতু এটার উপর আমার ভিডিওস করা আছে, সো চাইলে ওই ভিডিওগুলো দেখলে, বোর্ডে করা আছে সেগুলো দেখলে বোঝা যাবে। আমি খুব বেশি লেন্দি করতে চাচ্ছি না, তারপর অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তা আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ক্লকওয়াইজ। যেমন একটা ঘড়ি, মানে আমাদের যদি একটা অরবিটাল দেখায়, যেমন এখানে একটা গোল, এখানে একটা ইলেকট্রন আছে, তো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তো এটা যদি এদিকে যায়, এটাও যদি যায়, সংঘর্ষ হবে না? সংঘর্ষ হবে না। একটা রাস্তায় যাইতেছে গাড়ি, আর পাশ দিয়ে আইতেছে, দুই পাশ দিয়ে কিন্তু 2টা গাড়ি আসতেছে যাচ্ছে। সো সংঘর্ষ কিন্তু হয় না। সংঘর্ষ হইলে তো অ্যাক্সিডেন্ট হবেই। বাট আমরা যেটা দেখব যে একটার জন্য হাফ ধরলে আরেকটার জন্য হাফ, এই জিনিসটা অনেকেই বুঝে না। একটু খোলাসা করে আমি একটু বোর্ডে চলে যাই। আমার মনে হয় যে বোর্ডে জিনিসটা বুঝাইলে ইজিলি বুঝবে। যেমন আমি বললাম যে এখানে একটা ইলেকট্রন আছে, তো এই হচ্ছে কি একটা কক্ষপথ। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এটার জন্য হাফ ধরা হয়েছে, এটার জন্য হাফ ধরা হয়েছে। তো হাফ ধরা হয়েছে, এইটার উপরে তুমি বিশ্বাস স্থাপন করো। ঠিক আছে, আর এইটা যদি এদিকে যায়, ধরো এটা প্লাস হাফ, এটা মাইনাস হাফ। ঠিক আছে, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে একটা যদি প্লাস হাফ ধরো, আরটা হবে মাইনাস হাফ। তাহলে এই প্লাস মাইনাস হাফ কিন্তু ম্যাথমেটিক্যাল প্লাস মাইনাস না, এটা হচ্ছে ডিরেকশনের প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে m এর মান যখন তোমার কি হবে, m এর মান যখন 0 হবে, তাহলে একটা ঘর, আচ্ছা একটা ঘরের জন্য আমার কি হবে, s এর মান প্লাস হাফ মাইনাস হাফ। কারণ কি? কারণ হচ্ছে 2টা ইলেকট্রন থাকতে পারবে, একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ আর একটা ইলেকট্রনের জন্য মাইনাস হাফ। আবার m এর মান কি আসছে 0, আবার এখানে 0 +-1 এরকম আসছে। তাহলে এই 0-র জন্য দেখো এখানে s এর মান কি হবে, তাহলে এখানে ঘর কয়টা, একটা 2টা 3টা 4টা। কেন? কারণ m এর প্রত্যেকটা মান মানে এক একটা ঘর। এই যে আমি বললাম m এর প্রত্যেকটা মান মানে এই যে এখানে 4টা মান আছে, তাহলে 4টা ঘর। তাহলে 4টা ঘরে, একটা ঘরে যদি 2 জন থাকে, তাহলে 4টা ঘরে কয়জন থাকবে? এইটা হচ্ছে গিয়ে ইকুয়েশন। তাহলে প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে যেহেতু 4টা ঘর, তাহলে 4 দিয়ে আমি গুণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার m এর মান যদি এরকম হয় 0
তারপরে 0 প্লাস মাইনাস 1, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, ঠিক আছে, এরকম মান হয়। তাহলে এখানে মান কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে এখানে কি হবে? s ইন্টু 9 ইন্টু প্লাস মাইনাস হাফ, 9 দুগুণে 18টা ইলেকট্রন, ঠিক আছে, 18টি ইলেকট্রন, ঠিক আছে। এখানেও কি 18টি, সরি 4 দুগুণে 8টি, এখানে হবে 8টি ইলেকট্রন, ঠিক আছে, এখানে হবে 8টি ইলেকট্রন, এখানে কয়টা? 2টি। তাহলে আমরা কিন্তু 9 10 এই জিনিসটা দেখছিলাম যে 2n² দিয়ে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমরা দেখছিলাম। আচ্ছা, আমি শীটে চলে যাই। তাহলে এই যে আমার এখানে যেহেতু শীটটা আমি দিয়ে দিব, তো ওখান থেকে কালেকশন করে নিতে পারবেন। আমাদের পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় আসতে পারে n = 3 অথবা n = 4, এই দুইটার একটা আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসে। তাহলে আমরা কি করব? এই কাজটা করব, এই লাইনটা লিখব, ঠিক আছে। হ্যাঁ, এই লাইনটা লেখার দরকার নাই, আর এইটাও লেখার দরকার নাই, বাট এইটা আবার লিখবো। তাহলে n = 3 এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3, l এর মান হচ্ছে 0 1 2 3 1 2, আর m এর মান কি হবে সেটা লিখবো। ঘর করে, অবশ্যই ঘর করে, বক্স করে করতে হবে। বক্স করে না যদি করি তাহলে কিন্তু আমাকে মার্কস দিবে না, বা মার্কস দিলেও হয়তোবা একটু কার্পণ্য করতে পারে। আচ্ছা, এখানে দেখেন আমার 0 মানে একটা, 3টা যেহেতু 3, তাহলে 5। তাহলে এখানে টোটাল প্রশ্ন যদি আসে যে মোট অরবিটাল সংখ্যা কত, মোট অরবিটাল সংখ্যা, আমরা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যত প্রবলেম আছে এই প্রবলেমগুলো, এই ক্লাসগুলো যেহেতু থিওরি থাকো, আমরা প্রবলেম নিয়ে একটা ভিডিও দিব, এবং অবশ্যই যারা শিক্ষার্থী আছে তাদের যদি কোনো উপকার পৌঁছায়, যদি কোনো উপকার হয়, অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, আমি সেটা শুধরানোর চেষ্টা করব, ঠিক আছে। এখানে দেখেন আমাদের 9টা, তাহলে 9 ইন্টু প্লাস মাইনাস হাফ, যেটা আমি বুঝাইছি, 9 দুগুণে 18টা ইলেকট্রন পাওয়া গেছে, ঠিক আছে। এবং n = যদি 4 আসে তাহলে একইভাবে আমরা 0 1 2 3 লিখব, এবং এইটা লিখব। এইটা লেখার পরে এখানে টোটাল অরবিটাল কয়টা? কত? 16টা। তাহলে 16টি, যদি অরবিটাল চাই তাহলে 16টি আমরা লিখে দিব, যে n = 4 এর জন্য মোট অরবিটাল সংখ্যা 16টি। আর যদি ইলেকট্রন চাই তাহলে এইটা লেখার পরে এখানে এই যে 32টা, এইটা আমরা লিখে দিব, ঠিক আছে। ওকে, সো আমাদের এই পর্যন্ত মোটামুটি আছে। এখানে ওই যে 9 10 এর কিছু ব্যাপার ছিল, যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা, ক্রোমিয়ামের এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা সঠিক করে দেওয়া আছে, সেটা আমরা শিখে নেব। এখানে 3টা নীতি আছে, একটা হচ্ছে আহ্বান নীতি, আর আহ্বান নীতিটা হচ্ছে বিল্ডিং আপ, বিল্ডিং কিভাবে তৈরি হয়, আগে নিচতলা তৈরি হয়, তারপরে উপরে আস্তে আস্তে, তাই না। তো নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে একদম সহজভাবে আমি বলার চেষ্টা করছি যে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে। এখন নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর আমরা বুঝবো কিভাবে? সেটা হচ্ছে n + l এর মান দ্বারা। n + l এর মান যার বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, n + l এর মান যার কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। যেমন 1s, তাহলে 1s এর ক্ষেত্রে 1 + 0, তাহলে এটা হচ্ছে নিম্ন শক্তি। 2s, s 0 কেমনে? ওই যে l এর মান যখন 0 তখন এটা s আসছিল, সেই হিসাবে l এর মান যখন 1 তখন সেটা p হয়েছিল, l এর মান যখন 2 তখন d হয়েছিল। তাহলে আমি বলতে পারি s = 0, p = 1, d = 2। আমার মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে। এবং এরপরে 2p মানে হচ্ছে 2 + 1, তাহলে p এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 + 1 দ্যাট ইজ আমার 3, ঠিক আছে। 3 প্লাস, এখানে একটা বিষয়, যেহেতু আমার এখানে মান দুইটাই সমান আসছে, 3 3 আসছে, তাহলে এখানে দেখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা কার কম। প্রধান কোয়ান্টাম সংখ্যা যার কম সেটা হবে কি, সেটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করতে হবে, যেহেতু দুইটার মানই সমান আসছে, ঠিক আছে। ফাইনালি আমরা এই যে 3d এবং 4s যদি দেখি, 3 + 2, d এর মান যেহেতু 2 তাহলে 5 হবে, এবং 4s হচ্ছে 4 + 0, s এর মান যেহেতু 0 তাহলে আমার 4 আসে। তাহলে আমার 5 এর মধ্যে ইলেকট্রনটা পরে প্রবেশ করবে, আগে 4s এ যাবে। এই জন্যই বলা হয় যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ কেন গেল, এরকম একটা প্রশ্ন আমরা কিন্তু পড়েছি। তাহলে এই ব্যাখ্যাটা আমরা কিন্তু আহ্বান নীতি অনুসারে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই শীতটাও পড়বো, তাহলে আমাদের বুঝে যাবে। পলির বর্জন নীতি, পলির বর্জন নীতিটা হচ্ছে একই কক্ষপথে 2টি ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। জাস্ট আমরা হিলিয়ামের উদাহরণটা দিই। হিলিয়াম কি বলছে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের জন্য n = 1, যেহেতু 1 নম্বর কক্ষপথে, তাহলে l এর মান 0, m এর মান 0, এবং s এর মান হবে +½ আর এখানে 2 নাম্বার ইলেকট্রন, 2 নাম্বার ইলেকট্রনের জন্য n = আচ্ছা 2 নাম্বার ইলেকট্রনটাও কিন্তু একই কক্ষপথে আছে, n = 1 মানে 1 নাম্বার কক্ষপথে আছে, তাহলে l এর মান কি হবে 0, m এর মান 0 হবে, s এর মান কি হবে -½ ঠিক আছে। ওকে,
তাহলে এখানে এই জিনিসটাই বলার চেষ্টা করছে যে আমাদের এই তিনটা যদিও সমান হয়, চতুর্থ নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে। ঠিক আছে, যে একই কক্ষপথে একটা একই কক্ষপথে দুইটা ইলেকট্রন জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। যদিও তিনটি সমান হয়, চতুর্থ নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে, যেন এখানে প্লাস হাফ মাইনাস হাফ ভিন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা পরের ইয়েতে যাই। তিনটা নীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা আমার কাছে মনে হয় হুন্ডের নীতি, এবং এই নীতিটা আমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করব। এই নীতির উপর বেস করে কিন্তু অনেক কিছু তৈরি হয়। আমাদের যত রিয়াকশন মেকানিজম আছে, আমাদের বিক্রিয়া কিছুই না, বিক্রিয়া হচ্ছে গিয়ে জাস্ট জোড়া তৈরি করা। আর জোড়া তৈরি করতে গিয়েই দেখা যাচ্ছে একটা আরেকটার সাথে সংযুক্ত হচ্ছে, শেয়ার করতেছে, ইলেকট্রন আদান প্রদান করতেছে, অথবা আমরা আরও একটা বন্ধন করবো, স্বনির্ভর বন্ধন, ওখানেও দেখবো যে অ্যাকচুয়ালি আসলে জোড়া তৈরি হয়, এবং জোড়া তৈরি হয় দুইজনের মাধ্যমে। জোড়া তৈরি হয় বেসিক তথ্যটা কি, জোড়া তৈরি হওয়া। এবং এই জোড়া তৈরি করতে গিয়ে দেখবো যে আমরা নিষ্ক্রিয় মৌলগুলো কেন নিষ্ক্রিয়, দেখবো যে সবাই জোড়ায় আছে, তাহলে তারা বিক্রিয়া অংশগ্রহণ করে না। বিক্রিয়া মানে কি, ইলেকট্রন আদান প্রদান, কিছুই না। বিক্রিয়া মানে হচ্ছে জাস্ট ইলেকট্রন আদান প্রদান, শেয়ার। ঠিক আছে, এই বিষয়গুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে জাস্ট আমি একটু বুঝাই যে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে এই যে 1s2 2s2 এটা হয়ে গেছে। এখন 2p, এই যে এখানে একটু খেয়াল করি, আমার পি এর মধ্যে এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 6টা, পি এর মধ্যে 6টা, তাহলে দুইটা করে হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এরকম করি যে এখানে দুইটা দিই, এখানে একটা দিই, তাহলে একটা সিঙ্গেল থাকে। আবার যদি এরকম করি যে না, আমরা এখানে একটা দিলাম, একটা করে দিয়ে দিলাম, আর যদি না থাকে তাহলে তার দেওয়ার সুযোগ নাই, সবাইকে একটা সমভাবে বন্টন করলাম। ঠিক আছে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের 8টা পারমাণবিক সংখ্যা 8, তাহলে 2s2 4টা হয়ে গেছে, এবং বাকি থাকে 4টা। কারণ 4টা তুমি চাইলে এইভাবেও দিতে পারি যে 1s2, এই যে এইভাবে দিতে পারি 2px2 আর 2py2, তাহলে কিন্তু বিজোড় ইলেকট্রন থাকলো না। তাহলে হুন কি বলছে, শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো এমনভাবে বিন্যস্ত করতে যেন তারা সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে পারে। সর্বোচ্চ বিজোড় অবস্থা মানে বিজোড় সংখ্যায় যেন থাকতে পারে। যেমন এখানে আমরা যখন দুইটা দিলাম, একটা দিলাম, তাহলে একটা বিজোড় সিঙ্গেল ইলেকট্রন থাকে। আর এখানে যখন একটা করে দিলাম, 3টা সিঙ্গেল ইলেকট্রন, এবং সিঙ্গেল ইলেকট্রনগুলাই বন্ধন বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন 3টা ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, ফাইনালি কিন্তু তারা বন্ধন তৈরি করেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে এখানে সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে 3টা, কয়টা ইলেকট্রন সিঙ্গেল, আর সিঙ্গেলরাই কি হবে, মিঙ্গেল হবে বা বন্ডিং তৈরি করবে। ঠিক আছে, কেন, ওই যে বললাম জোড়া তৈরি করতে চায়, জোড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমরা জানি নাইট্রোজেনের যোজনী কত 3, কেন 3, কারণ সিঙ্গেল ইলেকট্রন 3টা, রাইট। ওকে, অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে 2টা কিভাবে আসলো, এই যে এখানে সিঙ্গেল ইলেকট্রন, এইখানে সিঙ্গেল ইলেকট্রন, দুইটা সিঙ্গেল। আর দুইটা সিঙ্গেল তখনই হয়েছে যখন একটা করে দিছি, একটা করে দেওয়ার পরে যখন আরেকটা ছিল এখানে আরেকটা দেওয়া হয়েছে, তাহলে এখানে সিঙ্গেল দুইটা থাকে, তাহলে সিঙ্গেল যেহেতু দুইটা, তাহলে আমাদের বন্ধন গঠন দুইটা করবে, এবং তার যোজনী হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমার মনে হয় বুঝাইতে পারছি। আমরা পরের লাস্ট আমাদের টপিক চলে আসছে, একেবারেই আমাদের কোয়ান্টাম সংখ্যার যে বেসিক নলেজ আছে সেটা চলে আসছে। এখানে একটা প্রশ্ন থাকে, প্রশ্নটা অনেকেই বুঝে না, আরও কিছু এক্সটেনশন প্রশ্ন আমাদের থাকে, সেই প্রশ্নগুলো আমি একটু লাস্টে করব। সেটা হচ্ছে 3d6 এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট সাজাও 3d6 এর জন্য। তাই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে দেখেন 3d6 এর 4টি কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে ইলেকট্রন কয়টা, 6টা, তাহলে 1 2 3 4 5 6টা ইলেকট্রন। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে n, এখানে n দেওয়া নাই, এটা হচ্ছে l, এটা হচ্ছে m, আর এটা হচ্ছে s। ঠিক আছে, তাই একটু বোঝার চেষ্টা করি। তাহলে তার আগে আমরা যদি একটু আগের মানে একটা স্লাইড বোর্ডে দেখে আসি একটা এক্সাম্পল। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে 4s2, ঠিক আছে, বা আচ্ছা এটা না দেই, পি এর উদাহরণ দেই। হ্যাঁ, 4p5 এর জন্য, তাহলে এখানে ইলেকট্রন কয়টা, 5টা, তাহলে আমি লিখবো e1 e2 e3 e4 e5। ঠিক আছে, এখন 5টা ইলেকট্রন যেহেতু, তাহলে আমার এখানে লিখতে হবে n l m আর হচ্ছে s। এই 5টার জন্য আমার বের করতে হবে, ইন্ডিভিজুয়ালি বের করতে হবে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ওই প্রধান কোয়ান্টাম সংখ্যার সিচুয়েশনটা কি সেটা বুঝতে হবে। আচ্ছা, এখানে বলেন তো আমার 5টা ইলেকট্রন কোথায় আছে, পি এর মধ্যে, পিটা আছে কার আন্ডারে, 4 এর আন্ডারে, তাহলে আমি বলতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা সবগুলাই কি হবে, 4। ঠিক আছে, ওকে, সবগুলাই কি হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি, আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় আছেন, আমি বললাম যে নারায়ণগঞ্জে আছে।
আচ্ছা নারায়ণগঞ্জে আছে, এবং আরেকজনকে আপনি কোথায় আছেন বা আমার পাশে বসে আছে, সে বললো যে আমি বাংলাদেশে আছি, তাহলে দুইজনের কথাই কিন্তু সত্য, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখানে জিনিসটা একটু বুঝেন যে আমার পি এর মধ্যে 5টা আছে আর পিটা আছে 4 এর আন্ডারে, তাই আমি বলবো যে আসলে 5টা ইলেকট্রন 4 এর আন্ডারেই আছে, ঠিক আছে ওকে। আচ্ছা এবার এল দেখেন, এল এর মান কোন কিসের মানের কারণে এল হয়? ডেফিনেটলি এল এর মান যখন 1 হয় তখন পি হয়। পি এর মধ্যে যেহেতু আমার কি আছে, তোমার 5টা ইলেকট্রন আছে, তাহলে আমি বলবো এল এর মান হবে 1 1 1 1। কারণ কি? কারণ এল এর মান যখন 1 তখনই সেটা পি হয়, যেহেতু পি এর মধ্যে 5টা ইলেকট্রন, তাহলে আমার এল এর মান প্রত্যেকটার জন্য কি হবে? 1 হবে। আচ্ছা এইবার দেখেন আমাদের এখানে এম দেখা যায়, এলও দেখা যায়, কিন্তু এম কিন্তু দেখা যায় না। তাহলে এম যেহেতু দেখা যায় না, বাট আমরা জানি এল এর মান যখন 1 তখন এম এর মান কি হবে সেটা আমরা জানি 0 ± 1, 0 ± 1। তাহলে এখানে কয়টা মান হলো? 3টা মানে 3টা ঘর। আমি বলছিলাম এম এর প্রত্যেকটা মান মানে এক একটা ঘর, তাহলে ঘর কয়টা? 3টা ঘর, তাহলে 3টা ঘর, তাহলে 3টা ঘর হুন্ডের নিয়ম অনুসারে আমাদের এখন ইলেকট্রন প্রবেশ করাতে হবে। তার আগে আমাদের সংখ্যা রেখার মধ্যে চিন্তা করে 0, এদিকে -1, এদিকে হচ্ছে +1, ঠিক আছে। তো এক একজনে এক একভাবে রেফারেন্স দেয়, অনেকে বলে বাম পাশে হচ্ছে কি প্লাস পজিটিভগুলো হবে, ডান পাশে নেগেটিভগুলো হবে। আমি বলি যে সংখ্যা রেখার মতো চিন্তা করো, এবং হাজার স্যারের বইতেও এইভাবে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। -1, তাহলে প্রথম ঘরটার নাম হচ্ছে -1, পরেরটা 0, পরেরটা হচ্ছে +1। তাহলে একটু বুঝেন যে আমাদের এই যে প্রথম ঘরে ইলেকট্রনটা এই ঘরে প্রবেশ করবে, এই যে E1টা হচ্ছে 1 নম্বর ইলেকট্রনটা প্রথম ঘরে প্রবেশ করবে, তাহলে প্রথম ঘরের নাম কি? -1, তাহলে এখানে লেখেন -1, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমার পরের ইলেকট্রনটা কোথায় থাকে? এই 0 ঘরে, তাহলে এখানে লিখবো 0, এরপরেটা এখানে +1, ঠিক আছে। এরপরে হুন্ডের নিয়ম অনুসারে আবার কি ওই যে একটা একটা করে দিতে হবে, ঠিক আছে, স্প্রিং করা। তাহলে এখানে -1 আবার এই ঘরে, তার মানে 0। তাহলে এম এর মানগুলো আমরা কিন্তু 4p 5 এর জন্য এম এর মানগুলো পাইলাম। একটু ভালো করে ভিডিওটা আরেকবার দেখতে হবে, তাইলে আসেন একটা জিনিস তো প্রথমেই সবকিছু বোঝা যাবে না, একটু সময় লাগবে, সময় দিতে হবে। সময় যদি না দেই তাহলে যদি বলি যে আমি কবি বলছে একবার না পাইলে দেখো শতবার, তা আমি দেখো শত আমরা 2বার দেখে যদি বলি যে আমার তো হচ্ছে না, তাহলে হবে না, ঠিক আছে। এস এর মানটা কি হবে? এস এর মানটা এখানে দেখেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা এইভাবে চিন্তা করি যে উপরের দিকে যে ডিরেকশনগুলো আছে, মানে তীর চিহ্নটা উপরের দিকে, তাহলে আমরা +1 ধরি, ঠিক আছে। তাহলে এখানে একটা +1, এখানেও +1, এখানেও কি হবে? +1, উপরের ডিরেকশন। আর নিচের দিকে যেগুলো আছে -1 আমরা দিয়ে দিই, ঠিক আছে। কেউ যদি বলে যে না আমি এটা করবো না, হ্যাঁ আমি প্রথম 2টা -1 পরের গুলো +1 দিই, ওকে কোনো সমস্যা নাই। না প্রথম 3টা হচ্ছে -1 দিব, পরের 2টা +1 দিব, তাহলে কোনো সমস্যা নাই। কেন নাই? কারণ আমরা এটা অক্ষের মতো, আমরা যে এটাকে x অক্ষ ধরি, এটাকে y অক্ষ ধরি, এটাকে আমরা z অক্ষ ধরি। এখন কেউ যদি বলে যে না এটা x অক্ষ, তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ হচ্ছে আমি বোর্ড উল্টাইলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অক্ষ আমি যেটাকে x ধরবো, বাকি দুটো হচ্ছে yz। আবার যে মানে যেটা উপরের দিকে আছে ওইটা যদি আমরা x অক্ষ ধরি, তাহলে এদিকে yz হবে, ঠিক আছে। ওকে, আমার মনে হয় যে আমি বুঝাইতে পারছি। এখন আমরা লাস্ট শীটে চলে গিয়ে আমাদের ক্লাসটা আজকের মতো ইনশাল্লাহ শেষ করে দিব। এখানে যেটা বুঝাইতে 3D6 এর জন্য, 3D6 এর জন্য আমার 4টা কোয়ান্টাম সংখ্যার সেট সাজাও। তাহলে এখানে 6টা ইলেকট্রন কোথায় আছে? ডি এর মধ্যে, আর ডিটা আছে 3 এর আন্ডারে। তাহলে আমি বলবো 6টা ইলেকট্রন 3 এর আন্ডারেই আছে। আর 3 কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, n এর মান এই 6টা ইলেকট্রনের জন্যই n হবে, ওকে, n হবে 3। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হবে? যেহেতু 6টা ইলেকট্রন ডি এর মধ্যে আছে আর l এর মান 2 হইলে সেটা ডি হয়, তাহলে এখানে l এর মান সবগুলোর জন্যই 2 হবে, ঠিক আছে। এখন m এর মান কি হবে? m এর মানটা হচ্ছে ওই যে একটু আগে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কি ছিল? একটু আগে যেটা বুঝাইলাম যে আমার n এর মান যখন l এর মান যখন 2 হইল, তখন m এর মান কি হবে? 0 +-1 +-2। তাহলে মান কয়টা? 5টা। তাহলে ঘর হবে কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা ঘর হয়েছে। তাহলে এই মানগুলো আমরা কিভাবে সংখ্যা রেখার মতো যদি বসাই, 0 -1 -2, তারপরে +1 +2, ঠিক আছে। এখন প্রথম ইলেকট্রনটা এই ঘরে প্রবেশ করবে -2 এর ঘরে, পরে ইলেকট্রনটা এই ঘরে, পরে ইলেকট্রনটা এই ঘরে, পরে ইলেকট্রন এই ঘরে। 5টা বসার পরে তারপর হচ্ছে এটা। এখন প্রথম 5টা যদি +1 ধরি, পরের গুলো হবে আমার -1, ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গায় আমাদের এখানে এই যে -2 হচ্ছে কি আমরা বুঝতেছি?
-2 হচ্ছে ওই যে আমাদের যে ঘরগুলো আছে বা আমাদের যে ঘরটা আছে, আমি যে ঘরটা আঁকছি 5টা ঘর 1 2 3 4 5, ঠিক আছে 1 2 3 4 5, তাহলে 0 -1 -2 +1 +2, তাহলে এই জায়গায় -2, তাহলে -2 মানে ওই যে প্রথমে ইলেকট্রনটা এই ঘরে প্রবেশ করছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। আবার আমাদের যেহেতু 5 নাম্বার 6 নাম্বার ইলেকট্রনটা আবার এই ঘরে, এই জন্য এই যে -2 হচ্ছে, ঠিক আছে। প্রথম 6টা আমরা প্রথম 5টা হচ্ছে প্লাস হাফ দিয়েছি, পরেরটা লাস্টটা হচ্ছে মাইনাস হাফ দিয়েছি, ঠিক আছে। সো আমি এই ভিডিওর লাস্টে কিছু মানে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখার চেষ্টা করব। এখানেও কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এই যে এখানে 2p6 এর জন্য 4d 4, এবং আমি সবাইকে বলবো যে এই অ্যাসাইনমেন্টগুলো যদি আমরা জমা দেই বা ছবি তুলে যদি কমেন্টস বক্সে দিয়ে দেই, তাহলে আমি অবশ্যই এখান থেকে ইন্সপাইরেশন পাবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে একটি পরমাণুর সার্বিক আলোচনা করা হয়। ভিডিওটা যে আমরা পজ করে দেখি অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু শেখা যাবে, এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করে যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। তারপরে আমরা প্রবলেম সলভিংয়ের কিছু ক্লাস আমরা তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।